আচ্ছা, তো আমরা প্রথমে বলেছিলাম যে ইলাস্ট্রেটরের যে টুলগুলো আছে এই টুলগুলো আমরা আগে শিখে নিব। টুল শেখার জন্য আমাদের হচ্ছে দুইটা ক্লাস লাগবে, আজকের ক্লাস এবং হচ্ছে আগামীকালকের ক্লাস। আর পরশুদিন হচ্ছে আমরা প্যানেল, তারপর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সেটিং থাকে যেগুলো জানা থাকলে আমাদের কাজ করতে হেল্প হবে, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা হচ্ছে আলোচনা করব। আজকে ইন্টারফেসটা হোয়াইট করে রেখেছি, আপনাদের অনেকের হয়তো ব্ল্যাকটা থেকে হোয়াইটটা দেখতে বেশি কমফোর্টেবল লাগবে, অনেকের আবার কাজ করতেও কমফোর্টেবল লাগে। তো আমি একটু দেখিয়ে দিই যে এটা কীভাবে করা যায়। তো আপনারা যদি মেনুতে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন হচ্ছে এডিট। হ্যাঁ, এডিটে আসবেন, এডিট থেকে প্রেফারেন্সে আসলে আপনি হচ্ছে এখানে অনেকগুলো সেটিং পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইউজার ইন্টারফেস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে ব্রাইটনেস নামে একটা অপশন পাবেন। এখানে দেখেন একদম ডিপ ব্ল্যাক থেকে শুরু করে একেবারে লাইট পর্যন্ত 4টা অপশন দেওয়া আছে। আপনার যখন যেটা ভাল লাগে, আপনার চোখে কমফোর্টেবল ফিল করেন, ওইটা আপনি দিয়ে কাজ করতে পারবেন। তো আমি আপাতত এটা হচ্ছে হোয়াইট রেখে দিচ্ছি। আচ্ছা, ওকে। স্যার ব্ল্যাকে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে তো হোয়াইট দেখতে খারাপ। হোয়াইটটা দেখতে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এমনিতে যদি কাজ করা হয় তাহলে অত বেশি খারাপ লাগবে না আর কি। আর ক্লাসে আমি আমার মনে হয় যে হোয়াইটটা মনে হয় বেশি ভালো হবে কি না, তাও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে বললেন, আমি আবার এটাকে ব্ল্যাক করে নেব, নো প্রবলেম। আচ্ছা, তো আমরা আজকে টুল শেখা শুরু করি। টুলের মধ্যে আমাদের ধারাবাহিকতা রক্ষা করাটা গুরুত্বপূর্ণ না, যে একদম একদম এখান থেকে শুরু করে একটার পর একটা এভাবে যাওয়াটা গুরুত্বপূর্ণ না। আমরা ইম্পর্টেন্সি লিস্ট করে মানে ওই অনুযায়ী হচ্ছে টুলগুলো শিখব। তো সবার প্রথমে আমরা শিখব কিভাবে শেপ আঁকতে হয়। শেপ আঁকার জন্য আমাদের এখানে একটা টুল আছে। এখান থেকে আমি যদি উপরের দিক থেকে নাম্বারিং করি তাহলে 5 নম্বরে যে টুলটা স্কোয়ার বক্সের মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে শেপ টুল। তো শেপ আঁকার জন্য এখানে অনেকগুলো টুলস আছে, যদি আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, আর এখানে দেখেন নিচে ছোট একটা অ্যারো আছে। এই অ্যারোটা থাকলে আমরা বুঝবো কি যে ভিতরে আরও এই ধরনের অনেকগুলো অপশন আছে। তো আমি কি করব, এই ভিতরের যে টুলগুলো আছে এগুলো বের করার জন্য দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি এই যে টুলটা আছে এই টুলের মধ্যে ক্লিক করে ধরে রাখবো মাউসটা কিছুক্ষণ। ধরে রাখলে ভিতরে যে টুলগুলো আছে এগুলো এরকম বাহিরে চলে আসবে। এটা কিন্তু একেবারে বাহিরে আসে না, আপনি যদি আবারও কোথাও ক্লিক করেন তাহলে ওইটা কিন্তু আবার চলে যাবে। তো আবার ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা যদি ডান পাশে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে একটা ছোট অ্যারো আছে, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন। এই অ্যারোতে ক্লিক করলে আপনার যেই টুলগুলো আছে এগুলো আলাদা একটা বার হয়ে, এখানে যেমন বার দেখতে পাচ্ছি আমরা সবগুলো এরকম আলাদা একটা বার হয়ে এটা ডিভাইড হয়ে যাবে। এখন আমরা এটাকে আমাদের যেখানে ভাল লাগে সেখানেই প্লেসমেন্ট করে রাখতে পারবো। এটা কিন্তু এখান থেকে মানে টুল বার থেকে একেবারে উঠে চলে আসে না, এটা একটা কপি হয়ে যায় বলতে পারেন। আপনি যদি এখানে আবার ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আবার আরেকটা আছে, ঠিক আছে, এরকম আর কি। তো এটা আমরা আমাদের সুবিধাজনক জায়গায় রাখবো, যেহেতু আমাদের সবগুলো টুলই বারবার অ্যাক্সেস করতে হবে। তো শেপ আঁকার দুটো সিস্টেম, একটা হচ্ছে আমরা মাউস দিয়ে যেভাবে ড্র্যাগ করি, ড্র্যাগ করা হচ্ছে আপনি এক জায়গা থেকে ক্লিক করে এভাবে টান দেবেন, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ড্র্যাগ করা। তো এভাবে ড্র্যাগ করলে আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি মাউস ছেড়ে না দিয়ে এভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, লম্বা করতে পারবেন, চ্যাপ্টা করতে পারবেন, স্কোয়ার করতে পারবেন। তো যেভাবে যেভাবে করে আপনি ছেড়ে দিলেই আপনার শেপটা কিন্তু আঁকা হয়ে যাবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যে টুলগুলো আছে প্রত্যেকটা স্বতন্ত্র কাজ আছে। যেমন শেপ টুলের কাজ হচ্ছে অনলি শেপ আঁকা, সে শেপ আঁকা ছাড়া শেপ সিলেকশন বলেন, শেপ মুভিং বলেন, অন্য কোনো কাজ সে করবে না, তার অনলি কাজ হচ্ছে শেপ আঁকা। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ আলাদা আলাদা টুল দিয়ে করব। তো এই যে আমি শেপটা আঁকলাম, এটা হচ্ছে একটা পদ্ধতি যে আমরা এভাবে ড্র্যাগ করে করে শেপ আঁকতে পারবো। এখন যেমন প্রয়োজন হয় আপনার ওইভাবে আপনি এঁকে নিতে পারবেন, ঠিক আছে, নো প্রবলেম। আর যদি আপনি এই শেপগুলোকে একেবারে স্কোয়ার করে আঁকতে চান, এখন স্কোয়ারের একটা ভুল মিথ আমাদের মধ্যে আছে, যেটা হচ্ছে চারকোনা। আমরা অনেকেই মনে করি যে স্কোয়ার মানে হচ্ছে চারকোনা, আসলে স্কোয়ার মানে চারকোনা না। স্কোয়ার মানে হচ্ছে যেটার হাইট এবং উইথ যে দুইটা ডাইমেনশন আছে এই দুইটা সমান থাকে ওইটাকে বলা হয় হচ্ছে স্কোয়ার। এখন এই স্কোয়ারটা এটা গোল শেপের ক্ষেত্রেও হইতে পারে, পলিগনের ক্ষেত্রেও হইতে পারে, স্টারের ক্ষেত্রেও হইতে পারে, সবগুলো শেপ সব শেপের ক্ষেত্রে এটা হবে যদি আপনার হাইট এবং উইথটা সেম থাকে আর কি, ইউনিফর্ম থাকে। আচ্ছা, তো আমরা যদি এখন স্কোয়ার করে আঁকতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট চাপতে হবে, শিফট চেপে ধরে রাখবেন, আগে শিফট চাপবেন, এরপরে শেপ আঁকা শুরু করবেন। শেপ আঁকা
আগে মাউস ছাড়বেন, শিফট ছাড়ার আগে মাউস ছেড়ে দিবেন, এরপরে শিফট ছাড়বেন। তাহলে শিফট আগে ধরবেন, পরে ছাড়বেন, ঠিক আছে? শিফট আমি আগে ধরলাম, এরপরে এখান থেকে এভাবে ড্র্যাগ করলাম, এরপরে মাউসটা ছেড়ে দিলাম, শিফটটা ছেড়ে দিলাম, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা এই শেপটা আঁকবো। এটা হচ্ছে একটা পদ্ধতি দেখলাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি যদি এভাবে ড্র্যাগ না করে ক্লিক করেন, তাহলে এরকম একটা পপ আপ দেখতে পাবেন, একটা বক্স আসবে যেখানে উইথ এবং হাইটের দুইটা ঘর আছে। এখন আমরা যেহেতু পিক্সেল নিয়ে কাজ করতেছি, এখানে পিক্সেল দেখাচ্ছে। যদি ইঞ্চি নিয়ে কাজ করি, এখানে ইঞ্চি দেখাবে, ঠিক আছে? যদি ফিট নিয়ে কাজ করি, ফিট দেখাবে এখানে। তো এইভাবে হবে আর কি। তো আমরা কি করব, এখানে 500 বাই 500 দিব, 500, তারপর হচ্ছে এখানে 500 দিয়ে ওকে। তাহলে 500 বাই 500 পিক্সেল সাইজের একটা শেপ কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। তো এই আর কি, আমরা চাইলে দুইভাবে আঁকতে পারবো। একভাবে আঁকলে আমরা আমাদের যে সাইজটা আছে, আমরা চোখে দেখা যে সাইজটা, যেমন হচ্ছে ধরেন এখানে যে ক্যানভাসটা বা আর্টবোর্ডটা আছে, এটার সমান আমরা যদি আঁকতে চাই তাহলে এভাবে আঁকতে পারবো। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে যদি আমাদের নাম্বারটা প্রয়োজন হয় অ্যাকচুয়ালি, যে আমাদের এত পিক্সেল লাগবে, সেক্ষেত্রে আমরা ক্লিক করে এটা আঁকতে পারবো। এই সিস্টেমটা গেল। এরপরে দ্বিতীয় যে টুলটা আছে, এটাকে বলা হয় রাউন্ডেড রেক্টেঙ্গেল। তো রাউন্ডেড রেক্টেঙ্গেল এটা হচ্ছে কর্নারগুলো হালকা একটু রাউন্ড থাকবে। আমরা যেটা রেক্টেঙ্গেল দেখেছিলাম শুরুতে, দেখেন এটা কর্নারগুলো হচ্ছে একেবারে শার্প, এটা কর্নার হালকা রাউন্ড করা, ঠিক আছে? তো রাউন্ড রেক্টেঙ্গেলগুলো যদি আমরা একটু দেখি, মাউস ছেড়ে না দিয়ে, আমি কিন্তু মাউস এখনও ছাড়িনি, মাউস ছেড়ে না দিয়ে যদি আপনারা কিবোর্ড থেকে হচ্ছে রাইট অ্যারো চাপেন, তাহলে দেখেন এটা কিন্তু একেবারে গোল হয়ে গেছে। আবার যদি লেফট অ্যারো চাপেন, তাহলে দেখেন এটা কিন্তু একেবারে এখান থেকে কর্নার বের হয়ে গেছে, ঠিক আছে? রাইট অ্যারো চাপলাম, একেবারে গোল হয়ে গেছে, লেফট অ্যারো চাপলাম, একেবারে কর্নার বের হয়ে গেছে। আর যদি আপনারা আপ অ্যারো চাপেন, আপ অ্যারো যদি চাপতে থাকেন, তাহলে এই যে কর্নারগুলো আছে এগুলো আস্তে আস্তে রাউন্ড হইতে থাকবে, অল্প অল্প রাউন্ড হইতে থাকবে। আর যদি ডাউন অ্যারো চাপেন, তাহলে এটা হচ্ছে আস্তে আস্তে এটা রেক্টেঙ্গেলের দিকে চলে যাবে আর কি। ওকে, তো তাহলে আমরা 4টা অ্যারোর কাজই দেখে ফেললাম রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের সাথে। এরপর আমাদের এখানে আছে ইলিপস টুল। সবগুলো টুলের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সিস্টেমটা কাজ করবে, মানে ক্লিক করলে আপনি এখানে সাইজটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর এখানে যেটা বেশি দেখতে পাচ্ছেন বক্স, এটা হচ্ছে কর্নার রেডিয়াস, এটা হচ্ছে কর্নারটা কত পিক্সেল রাউন্ড হবে, এটা আমরা এখান থেকে দিতে পারবো। তো আমরা ইলিপস টুলের কাছে চলে আসি। সবগুলো শেপ আঁকার প্রসেস কিন্তু একই রকম। আপনি এভাবে ড্র্যাগ করে আসলে আঁকবেন। এটাকে আপনি চ্যাপটা করতে পারবেন, লম্বা করতে পারবেন। আর যদি স্কোয়ার করে আঁকতে চান, তাহলে শিফট চাপতে হবে, এটা স্কোয়ার করে আঁকা হবে, ঠিক আছে? এরপরে এখানে আছে পলিগন শেপ। এখন এটার নাম পলিগন যদিও, কিন্তু পলিগন মানে হচ্ছে 5 কোণা বিশিষ্ট শেপ। আপনি এটা দিয়ে সর্বনিম্ন 3 কোণা থেকে শুরু করে অগণিত কোণা বের করতে পারবেন। একটা সময় দেখা যায় যে কোণা বের করতে করতে এটা গোল শেপে রূপান্তর হয়ে যাবে, কিন্তু আপনি তখন এটা বের করতে পারবেন। আচ্ছা, তো এটা আমি কিভাবে হচ্ছে কোণা বাড়াবো কমাবো এটা দেখি। তো আমি এভাবে আঁকবো। আঁকার সময় আমি মাউস ছেড়ে না দিয়ে যদি কিবোর্ড থেকে আপ অ্যারো চাপি, তাহলে কর্নারটা বাড়বে, দেখেন এখন কত বেড়ে গেছে। আর যদি ডাউন অ্যারো চাপি, তাহলে কর্নারটা কমতে থাকবে, যে দেখেন এটা কিন্তু কমতে কমতে সর্বনিম্ন 3টা হবে। আর যদি আমরা বাড়াই, তাহলে এটা বাড়তে বাড়তে আপনি যতটুকু চান অতটা কর্নারই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে পলিগন। আবার আপনি যদি ক্লিক করেন এখানে, তাহলে এখানে আপনি সাইডস নামে একটা অপশন পেয়ে যাবেন। এটা ওই কোণাটাই মিন করে। আপনি এখানে যতটা সাইডস দিবেন অতটা কর্নার এখানে বের হবে, ঠিক আছে? এরপরে এখানে আছে হচ্ছে স্টার টুল। তো স্টার টুল সিলেক্ট করলে এখানে হচ্ছে আমরা তারা জাতীয় যে শেপগুলো আছে এই শেপগুলো আঁকতে পারবো। তো এটার ক্ষেত্রেও আমাদের পলিগনের মধ্যে যেমন কণা ছিল, এটা আমরা হচ্ছে আপ এরো আর হচ্ছে ডাউন এরো দিয়ে কম বেশি করেছিলাম। এখানেও আমরা এই সেম কাজটা করতে পারবো। আপ এরো চাপলে এটা দেখেন এখন সূর্যের মতো হয়ে গিয়েছে, আর যদি আপনি ডাউন এরো চাপেন, তাহলে এটা আস্তে আস্তে তারার মতো হয়ে যাবে। এটাও সর্বনিম্ন 3 কোণা বিশিষ্ট হয়, কিন্তু এটার 3 কোণার সাথে আমাদের পলিগনের যে 3 কোণাটা আছে এটার একটা পার্থক্য আছে, দেখেন আপনারা দেখলেই বুঝবেন। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের 3 কোণা একেবারে সলিড 3 কোণা, কিন্তু এখানে 3 কোণার মাঝখানে একটা করে ভাঙ্গা আছে। তো এটা হচ্ছে স্টার শেপের 3 কোণা, আর এটা হচ্ছে আমাদের পলিগন শেপের 3 কোণা। তো এই হচ্ছে আমাদের শেপ আকার ব্যাপার স্যাপার। আমরা চাইলে স্টার শেপের ক্ষেত্রেও যদি ক্লিক করি, এখানে আমরা পাবো হচ্ছে পয়েন্টস। এই পয়েন্ট মানে হচ্ছে এই কর্নার, ঠিক আছে? আপনি এখান থেকে কয়টা কর্নার লাগবে চাইলে এখান থেকে দিয়ে আপনি ওকে করলে ততটা কর্নার বিশিষ্ট একটা শেপ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের শেপ টুলগুলো শেপ আঁকার প্রসেসটা। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা লিখতে পারি। তো লেখার জন্য আমাদের এখানে একটা টুল দেওয়া আছে, এটার নাম হচ্ছে টাইপ টুল। তো আমি এটা যেহেতু আমাদের কাজ শেষ, এটা আমি এখান থেকে ক্লোজ করে দিব, নো প্রবলেম, এটা আবার এখানে জমা থাকবেই।
আরেকটা বিষয় আছে এখানে, আপনি ধরেন এখানে অনেকগুলো টুল পেয়েছেন। সাধারণত আপনি যখন সফটওয়্যার ওপেন করবেন তখন রেক্টেঙ্গেল টুলটা বাইরে দেখা যাবে, কিন্তু আপনি যদি এখান থেকে কোনো টুল সিলেক্ট করেন, যেমন আমি হচ্ছে এখান থেকে স্টার সিলেক্ট করলাম, এখন দেখেন আমার কিন্তু রেক্টেঙ্গেলের পরিবর্তে স্টার টুলটা দেখা যাচ্ছে। তো এটাই আর কি। তো এটা দেখে কনফিউজড হওয়া যাবে না যে এখন কি তাহলে ওই টুলটা নাই, এরকম না। যখন আপনি যেটা সিলেক্ট করবেন ওইটাই হচ্ছে আপনার উপরে দেখা যাবে। আচ্ছা, তো এরপরে আমরা যাব হচ্ছে টাইপ টুলের কাছে। টাইপ টুলটা হচ্ছে আমাদের শেপ টুলের ঠিক উপরে যেটা আছে এটা। টাইপ টুল দিয়ে আমরা দুই ধরনের টেক্সট লিখতে পারবো। আমরা সাধারণত যখন বই পড়ি তখন বইয়ের মধ্যে একটা থাকে হচ্ছে হেডিং লাইন, আর বাকি যে লেখাগুলো থাকে ওটা হচ্ছে আমরা প্যারা বলি, ওগুলোকে ওটাকে প্যারাগ্রাফ বলা হয় আর কি। তো হেডিং টেক্সট যেটা আছে, হেডিং লাইন যেটা আছে, ওটা লেখার জন্য আপনি মাউস নিয়ে জাস্ট একবার এখানে ক্লিক করবেন। আচ্ছা, টাইপ টুল নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে যেই টেক্সটটা আসে বা টেক্সটের যেই ধরনটা আমাদের কাছে আসে এটাকে বলা হয় হচ্ছে হেডিং টেক্সট। ঠিক আছে, আমরা এটার মধ্যে কাস্টমাইজেশন করব কিভাবে? কাস্টমাইজ করার জন্য আপনি চাইলে টাইপ টুল দিয়ে মাঝখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি লেখার মধ্যে ডাবল ক্লিক করেন তাহলেও কিন্তু একইভাবে এটা কাজ করবে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এটার মধ্যে মাউস থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে, সবগুলো লেখা সিলেক্ট হবে। এরপর আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আমরা যেরকম ইচ্ছা আমাদের মতো করে লিখতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লেখার প্রসেস হেডিং টেক্সটের ক্ষেত্রে। আর যদি আমরা প্যারাগ্রাফ টেক্সট লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? আপনি এই একই টুল নিয়ে আগে যেভাবে আমরা শেপ আঁকতাম মাউস দিয়ে ড্র্যাগ করে, সেম একই প্রসেসে আপনার যতটুকু অংশের মধ্যে টেক্সট দরকার হবে অতটুকু অংশে আপনি ড্র্যাগ করে দিবেন। এভাবে টেনে আমরা হচ্ছে এভাবে ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দিলে এই ফুল অংশটা জুড়ে আমাদের টেক্সট চলে আসবে। এখন এইখানে হচ্ছে আমরা লাইন বাই লাইন প্যারাগ্রাফ টেক্সট যেটা আছে ওইটা আমরা লিখতে পারবো। তো আপাতত আমরা হচ্ছে টুলের কাজটা শিখবো, একেবারে যে কাজটা আছে এটার পার্সপেক্টিভে আমাদের যে প্যানেলে বিভিন্ন সেটিং থাকবে এটা হচ্ছে আমরা আগামী ক্লাসগুলোতে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্যারাগ্রাফ টেক্সট লেখার নিয়ম এবং হচ্ছে হেডিং টেক্সট কীভাবে লিখতে হয় এটা আমরা দেখে নিলাম। এরপরে চলেন আমরা এখানে একটা শেপ আঁকবো, আরেকটা এখানে টেক্সট নিব। আচ্ছা, নিলাম। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, দুইটা যদি আমি একসাথে সিলেক্ট করতে চাই তাহলে আমি এইভাবে টেনে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবো, অথবা আমি একটা সিলেক্ট করে এরপরে শিফট চেপে চাইলে আরেকটা সিলেক্ট করতে পারবো। তো দুইটাই করা যাবে, দুই ওয়েতেই করা যাবে এটা। তো যখন আমি এটাকে সিলেক্ট করব তখন দেখেন আমার চতুর্পাশে কিন্তু এরকম চারকোনা বক্সের মতো আসে। এই সেম জিনিসটা আমাদের লেখার মধ্যেও কিন্তু আসে। এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের শেপের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। শেপ তৈরি হয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। আমাদের মানুষের শরীরে যেমন বিভিন্ন জয়েন্ট থাকে, জয়েন্ট থেকে হচ্ছে আরেকটা নতুন অঙ্গ বের হয়, যেমন আমরা হচ্ছে হাত বাঁকা করি, এখানে একটা জয়েন্ট আছে। এরকম শেপের ক্ষেত্রে আপনি কোনা বের করতে চাইলে আপনার হচ্ছে ওইখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। মূলত অ্যাঙ্কর পয়েন্টের উপরেই হচ্ছে শেপের মূল ভিত্তিটা। এখন এখানে চার কোনা কেন দেখতে পাচ্ছি? কারণ এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা টেক্সটের মধ্যে পাইলেও টেক্সটের মধ্যে কিন্তু এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না। টেক্সটের যে বক্সটা আছে এটাকে বলা হয় হচ্ছে বাউন্ডিং বক্স। আর এখানে আমরা যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে বাউন্ডিং বক্সও আছে, আবার অ্যাঙ্কর পয়েন্টও আছে। এখন কোনটা অ্যাঙ্কর পয়েন্ট এটা আমরা বুঝবো কিভাবে? চলেন আমরা একটা ছোট্ট বিষয় দেখি। শেপের চারটা কর্নারে আপনারা কিন্তু শেপের কিছু ভিতরের অংশে গোল গোল পয়েন্ট দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনশট দিয়ে দেখাই তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। আচ্ছা, এই যে এখানে খেয়াল করে দেখেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আর এর ভিতরে একটা গোল অপশন আছে, এটার নাম হচ্ছে কর্নার হুইজেট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে কোনো চোখা কর্নারকে রাউন্ড করা। তো আমরা রাউন্ড করব কিভাবে? আপনি যদি এই কর্নার হুইজেটের উপরে এসে ভিতরের দিকে টান দেন তাহলে এই কর্নারটা রাউন্ড হইতে থাকবে, আর যদি আপনারা বাইরের দিকে টান দেন তাহলে এটা আগের মতো এরকম কোনা হয়ে যাবে। তো এটা দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে ডিফাইন করব? অ্যাঙ্কর পয়েন্ট ওইটাই যেটার ভিতরে এরকম কর্নার হুইজেট থাকবে। এখানে চারটা আমাদের কর্নার হুইজেট আছে, এর মানে হচ্ছে এখানে চারটাই অ্যাঙ্কর পয়েন্ট আছে। ঠিক আছে, আমরা যদি এখানে একটা পলিগন শেপ নেই, আচ্ছা এখানে যদিও 3 মাথা আছে, চলো আমরা একটু মাথা বাড়িয়ে নেই, এখান থেকে অ্যারো চাপবো, অ্যারো। আচ্ছা ওকে, এখন যদি আমরা এটার অ্যাঙ্কর পয়েন্টটা যদিও বাহির থেকে এভাবে দেখা যায় না, আমরা যদি এখান থেকে আরেকটা টুল সিলেক্ট করি তাহলে এটা আমরা দেখতে পাবো। ওই টুলটা আমরা একটু পরে শিখব। তো
দেখেন আমরা টুলটা যখনই সিলেক্ট করলাম তখন প্রতিটা কর্নারের সাথে কিন্তু আমরা একটা করে কর্নার উইজেট দেখতে পাচ্ছি। তো কর্নার উইজেটটা হচ্ছে কোনটা অ্যাঙ্কর পয়েন্ট, কোনটা বাউন্ডিং বক্স, এই দুইটা চেনার উপায়। এখন আপনারা মাঝখানেও কিন্তু এই বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, এগুলো হচ্ছে বাউন্ডিং বক্স। এখন বাউন্ডিং বক্সের কাজ কি? বাউন্ডিং বক্সের কাজটা আমরা দেখব হচ্ছে সিলেকশন টুলের সাথে। সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, একটা কাজ কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। এটা হচ্ছে কি, যে এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, এটা হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য। সে আরও অনেক কাজও করতে পারে, যেমন এইগুলোকে সে মুভ করতে পারে জায়গা থেকে জায়গায়, এটাকে আপনি মুভ করতে পারবেন, সবগুলো সিলেক্ট করে মুভ করতে পারবেন, ঠিক আছে। এরপরে চাইলে আপনি এই টুলের মাধ্যমে এই বাউন্ডিং বক্সের সাহায্যে শেপগুলোর আকৃতি চেঞ্জ করতে পারেন। যেমন এটা এখন স্কোয়ার আছে, আপনি যদি এটাকে লম্বা করতে চান তাহলে আপনি এই পাশ থেকে আসবেন এই বাউন্ডিং বক্সটার উপরে, তাহলে দেখবেন যে মাউসটা দুই দিক থেকে এরকম দেখাচ্ছে অ্যারোর মতো। আপনি এটাকে ধরে ভিতরের দিকে দিয়ে দেন, তাহলে দেখেন এটা এরকম চিকন হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আপনি এটাকে ধরে এভাবে টেনে দেন তাহলে এটা আবার বড় হয়ে যাবে। আপনি যদি উপর দিক থেকে এভাবে চ্যাপটা করেন তাহলে এটা আবার চ্যাপটা হয়ে যাবে। এই যে বাউন্ডিং বক্সের কাজটা আছে, এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্টও করতে পারে। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যদি আমরা এভাবে ছোটো করি তাহলে ছোটো হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট ধরেও কিন্তু আমরা এরকম চ্যাপটা বা হচ্ছে বাঁকা করতে পারি। শুধু অ্যাঙ্কর পয়েন্টের বৈশিষ্ট্য এটাই এক্সট্রা যে এটার সাথে কর্নার উইজেট থাকে এবং অ্যাঙ্কর পয়েন্টের উপর শেপের ভিত্তি থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের শেপের যেই দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট এবং কর্নার উইজেট, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। সিলেকশন টুলের সাথে আমরা আরও অনেক কাজ করতে পারবো। একটা তো দেখলাম সিলেক্ট, আর একটা মুভ। আমরা যদি চাই তাহলে এই যে আমাদের বাউন্ডিং বক্স বা কর্নার উইজেট দুইটাই করতে পারে এই কাজ। আপনি যদি এগুলোর একটু কাছাকাছি আসেন তাহলে আপনি দেখবেন যে মাউসটা এরকম হালকা বাঁকার মতো হয়ে যায়। তো এটা যখনই হবে তখন আপনি হচ্ছে এই শেপটাকে ধরে ঘুরাইতে পারবেন, আপনার যতটুকু ইচ্ছা তত ঘুরাইতে পারবেন এটাকে এভাবে। আর যদি ডিগ্রি মেপে ঘুরাইতে চান, যেমন হচ্ছে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 270 ডিগ্রি, তাহলে আপনাকে কিবোর্ড থেকে শিফট চাপতে হবে, এরপর ঘুরাইলে এটা ডিগ্রি মেপে ঘুরবে, ঠিক আছে। এরপরে একই কথা এখানে লেখার ক্ষেত্রেও, আপনি যদি লেখার একটু কাছাকাছি আসেন তাহলে হচ্ছে এইখানে আপনি ওই বাঁকা মতো চিহ্নটা দেখতে পাবেন, এখান থেকে আপনি শিফট চেপে বাঁকা করতে পারবেন এটাকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সিলেকশন টুলের আরেকটা কাজ। তো আমরা 4টা কাজ দেখলাম সিলেকশন টুলের। এখন চলেন আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখি। সিলেকশন টুলের ঠিক পাশেই আমরা একটা টুল দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন এটাকে ডিরেক্ট কেন বলা হয়, কারণ সে সরাসরি মানে তার যে কোনো জায়গায় ইচ্ছা, যেমন ধরেন আমরা যখন একটা শেপ সিলেক্ট করি, এখানে যদি 4টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে সিলেকশন টুল দিয়ে 4টাই কিন্তু সিলেক্ট হবে। কিন্তু আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করেন তাহলে এখানে একটাও সিলেক্ট করতে পারবেন চাইলে, আবার দুটাও করতে পারবেন চাইলে, আবার সবগুলোও করতে পারবেন, এটা আপনার এখতিয়ার আর কি। তো আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে যদি আমরা কোনো শেপে ক্লিক করি তাহলে এইখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু শো হচ্ছে। এখন কিন্তু আর বাউন্ডিং বক্সটা শো হচ্ছে না, কারণ ডিরেক্ট সিলেকশন টুল সরাসরি অ্যাঙ্কর পয়েন্টগুলোকেই হচ্ছে সামনে দেখাবে। বাউন্ডিং বক্সটা আপনার পাইতে হলে আপনাকে সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখলেই হবে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করলেন এটা। এখন আপনি যদি চান একটা কর্নারকে আপনি সিলেক্ট করবেন, মানে একটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনি সিলেক্ট করবেন, তাহলে এইভাবে ড্র্যাগ করে একটা অ্যাঙ্কর পয়েন্টকে ড্র্যাগ করে দেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে। কীভাবে বুঝবো, দেখেন কর্নার উইজেট কিন্তু কোনো কর্নারে আসে নাই, শুধু একটা কর্নারে আসছে, ঠিক আছে। এরপরে আপনি যদি দুইটাকে সিলেক্ট করতে চান এভাবে টান দিবেন, দুইটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন কথার কথা আপনি যদি এই কর্নার আর এই কর্নার সিলেক্ট করতে চান তাহলে এইভাবে একবার ড্র্যাগ করে দেন, আবার কিবোর্ড থেকে শিফট চেপে এই পাশ থেকে ড্র্যাগ করে দেন, তাহলে দেখেন এখন দুই পাশ থেকে এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আপনি যদি এই দুইটাকে ধরে টানেন তাহলে দেখবেন যে এটা একটা পাতার মতো হয়ে গেছে। এই দুই পাশ কিন্তু কর্নারই রয়ে গেছে, কিন্তু বাকি যে দুই পাশ ছিল এটা রাউন্ড হয়ে ভিতরের দিকে চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন এই পাশে এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এই কর্নারের আর এটা হচ্ছে এই কর্নারের, কিন্তু দুই দিকে চলে গেছে। এখন যদি আমি এটাকে ধরে আবার টানি এভাবে তাহলে দেখবেন যে এটা আবার আগের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের একটা কাজ দেখলাম যে সে চাইলে নির্দিষ্ট করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারে এবং কর্নার উইজেট ধরে এটাকে রাউন্ড করতে পারে। ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা বড় কাজ আছে, সেটা হচ্ছে সে আপনার আরও দুইটা কাজ আছে। একটা হচ্ছে সে সরাসরি অ্যাঙ্কর পয়েন্টকে কাস্টমাইজ করতে পারে এবং হচ্ছে আমাদের শেপের যে লাইন থাকে ওই লাইনকে কাস্টমাইজ করতে পারে। কিভাবে, আপনি ধরেন
একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেছেন এইভাবে, অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এখানে নীল একটা ছোট বক্সের মতো দেখা যাচ্ছে। আপনি কি করবেন, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আপনি চাইলে যেই দিকে ইচ্ছা ওই দিকে কিন্তু নিতে পারবেন। যেমন ধরেন আমি এটাকে এভাবে ভিতরের দিকে দিয়ে দিলাম, এটা একটা নাঙ্গল মতো হয়ে গেল। এই যে ধরেন এভাবে বা এভাবে যেভাবে দিন দেখেন একটা নাঙ্গলের মতো হয়ে কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে আবার চাইলে আমি এভাবে দিতে পারি, এটা একটা কাইট বা ঘুড়ির মতো হয়ে গেল। তো আমরা আমাদের যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে বিভিন্ন ওয়েতে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, তো আমরা যদি একটা পলিগন আঁকি এখানে, আচ্ছা একটু আগে যে আমরা দেখেছিলাম যে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়, ওটা হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলেই আর কি। আচ্ছা, এখান থেকে ধরেন আপনি এইটাকে এই দুইটাকে হচ্ছে আপনি রাউন্ড করবেন, তাহলে দুইটা একসাথে সিলেক্ট করেন, আমি এখান থেকে রাউন্ড করে দিলাম, দেখেন একটা ইউনিক শেপ এখান থেকে তৈরি হয়ে গিয়েছে। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে কি করতে পারবো, আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো, একদিক থেকে আরেক দিকে নিয়ে যেতে পারবো। আমি যদি এটাকে আরেকটু এইভাবে করতে চাই, ধরেন এদিকে নিয়ে দিলাম এটা, আর হচ্ছে এটাকে আমরা হচ্ছে এদিকে দিয়ে দিব। আচ্ছা আবার করি, আমরা যদি শিফট চেপে এটা করি তাহলে একদম সমানভাবে আমরা যাব। হ্যাঁ, সমানভাবে গিয়েছি আমরা শিফট চেপে, আবারও শিফট চেপে এটাকে একেবারে সমানভাবে দিয়েছি। দেখেন এটা কিন্তু অন্য আরেক রকম শেপে রূপান্তর হয়ে গেছে। এরপর যদি আমরা এটাকে আরেকটু ভিতরের দিকে দিয়ে দিই এভাবে, আচ্ছা একটু ভিতরের দিকে দিব এটাকে আমরা এভাবে, আর এখান থেকে আমরা হচ্ছে এটাকে একটু ভিতরের দিকে দিব। আচ্ছা ওকে, দেখেন এটা আরেকটা শেপের মতো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যেখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওইখানেই কাস্টমাইজেশন করা যাবে। এরপরে আরেকটা বড় কাজ আছে ডিরেক্ট সিলেকশন টুলের, সেটা হচ্ছে আমরা যেমন শেপের অ্যাঙ্কর পয়েন্ট কাস্টমাইজ করতে পারি, একইভাবে শেপের লাইনকেও কাস্টমাইজ করতে পারি। এখন শেপের লাইন কোনগুলো, আমাদের বডিতে হিউম্যান বডিতে যেমন একটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে কঙ্কালের স্ট্রাকচার থাকে, যে কঙ্কালের উপরে মূলত কি আমাদের বাকি যেই জিনিসপত্র আছে, যে মাংস, তারপর রগ থেকে শুরু করে যা আছে সব কিছু এখানে দেওয়া হয়। শেপের মধ্যেও একই রকম শেপ। তো হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম কি জন্য, যে কর্নার বের করার জন্য তার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন হয়, ঠিক আছে, বা চতুর্পাশ থেকে তাকে হ্যান্ডেল করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন হয়। কিন্তু তার ভিতরে যে অবকাঠামোটা আছে এটা তৈরি করে হচ্ছে একটা পাত বা একটা কঙ্কাল বলতে পারেন। এখন এই কঙ্কালটা আমরা দেখব কিভাবে, দেখার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারেন, অথবা আপনি যাবেন হচ্ছে ভিউতে, এখানে মেনু থেকে ভিউ আছে, ভিউ থেকে সবার উপরে যে অপশনটা আপনি পেয়ে যাবেন আউটলাইন, এখানে ক্লিক করলে আপনি এখন দেখতে পাচ্ছেন যে শুধু একটা স্কোয়ার বক্স দেওয়া আছে এখানে, আর কিন্তু কোনো কালার নাই। তো এটাই হচ্ছে আমাদের ওই শেপের কঙ্কালটা। এখন লাইন বলতে কোনটা বোঝাচ্ছি, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এটা, আর লাইন হচ্ছে যে এটা। আপনি যদি লাইনের উপরে ক্লিক করেন তাহলে হচ্ছে এই লাইনটা সিলেক্ট হবে। এখন এই লাইনটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি কন্ট্রোল বা ভিউ থেকে এসে আউটলাইন, এখান থেকে আবারও হচ্ছে আউটলাইন করে দিই, এখান থেকে আমি হচ্ছে সিলেকশন টুল নিয়ে ওকে কন্ট্রোল ওয়াই, এটা কিন্তু আবার চলে আসছে। হ্যাঁ, এখন আমি এটাকেও ডিরেক্ট সিলেকশন টুল নেব, নিয়ে এই লাইনের উপরে ক্লিক করব, লাইনটা সিলেক্ট হয়েছে, আবার এখানে লাইনের উপর ধরেই কিন্তু এটাকে আপনি এইভাবে বাঁকাতেরা করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এখানে ক্লিক করব, দেখেন এটাকে কাস্টমাইজ করা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের বড় দুইটা কাজ। একটা হচ্ছে সে সরাসরি অ্যাঙ্কর পয়েন্ট কাস্টমাইজ করতে পারে, আরেকটা হচ্ছে সে হচ্ছে আমাদের যে শেপের লাইন আছে ওই লাইনগুলো কাস্টমাইজ করতে পারে। এখানের ক্ষেত্রে একই কথা, আপনি যদি এই লাইনকে ক্লিক করেন তাহলে এই লাইনটা সিলেক্ট হবে, আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন এভাবে। ঠিক আছে, আপনার যেভাবে ইচ্ছা আপনি কিন্তু এভাবে এটাকে কাস্টমাইজ করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এরপরে এখানে আমাদের লাইন আঁকার জন্য একটা লাইন টুল আছে, দেখতে পাচ্ছেন টাইপ টুলের ঠিক ডান পাশে। এই টুলটা নিয়ে আপনি হচ্ছে লাইন আঁকতে পারবেন, এই যে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কালার নেই, আমরা কালার তো একটু পরে শিখবো, আপাতত আমরা শুধু আঁকা শিখি। আচ্ছা, তো এখান থেকে টুল নিয়ে আপনি যদি এইভাবে টানেন তাহলে লাইন আঁকা হবে। দেখতে পাচ্ছেন আমাদের লাইন আঁকা হচ্ছে। আপনি যদি কিবোর্ড থেকে শিফট চাপেন তাহলে এই লাইনটা এরকম বাঁকা আর হবে না, একদম সোজা হয়ে আঁকা হবে। শিফট চাপলাম, এখন যদি টানি দেখেন একদম সোজা। ঠিক আছে, আমি চাইলেও এটা বাঁকা করতে পারবো না, বাঁকা হবে কিন্তু ডিগ্রি মেপে বাঁকা হবে। যেমন এখানে আছে কত ডিগ্রি, 0 ডিগ্রি, এখানে 315, এখানে হচ্ছে কত 270, এখানে হচ্ছে 226 ডিগ্রি, এরকম ডিগ্রি মেপে বাঁকা হবে। কিন্তু আমাদের যেরকম ইচ্ছা এরকম ফ্রিলি বাঁকা এটা আমরা শিফট চাপলে করতে পারবো না। ঠিক আছে, তো এইভাবে আমরা লাইন আঁকতে পারবো আমাদের যেরকম ইচ্ছা এরকম। ওকে, তো এরপরে আমরা দেখব হচ্ছে ইরেজ টুলের ফুল ফ্যামিলি। আমরা যে শেপ আঁকি বা শেপগুলো কিন্তু ভিক্টর, হ্যাঁ শেপগুলো ভিক্টর। ভিক্টরের আলামত কি বা ভিক্টরের নিদর্শন কি? ভিক্টরের নিদর্শন হচ্ছে এটাকে আপনি যতই জুম করেন এটা কখনোই ফাটবে না। কিন্তু এখানে যদি একটা ইমেজ থাকে
আমি একটা ইমেজ আপনাদেরকে ওপেন করে একটু দেখাবো যেন আপনারা এই ডিফারেন্সটা বুঝতে পারেন। এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজটা যদি আমি জুম করি তাহলে দেখেন এই ইমেজ কিন্তু অনেক ক্লিয়ার। হ্যাঁ, এটা অনেক বড় সাইজের ইমেজ, কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণের পর যখন আমরা এটাকে আরও বেশি জুম করতে যাব তখন দেখবে এখানে ফুল পিক্সেল দিয়ে ভরা। কিন্তু আপনি একটা শেপের ক্ষেত্রে যত 1000% জুম করেন না কেন কখনো এই জিনিসটা দেখতে পাবেন না যে এটা কোনো না কোনো জায়গায় পিক্সেল চলে আসছে। আচ্ছা, ওকে। এরপরে আমরা যদি হচ্ছে ইরেজ টুলের ফ্যামিলিটা দেখি তাহলে দেখবে এটা কীভাবে কাজ করে। ইরেজ টুলের ফ্যামিলিটা হচ্ছে আমাদের শেপ টুলের নিচের টুলের ডান পাশের টুলটা। এখানে মোট 3টা টুল আছে। 3টা টুল দিয়ে হচ্ছে আমাদের শেপকে বা ভিক্টর যে শেপগুলো থাকবে এগুলোকে আপনি মুছতে পারবেন, কাটতে পারবেন। একটা হচ্ছে ইরেজার টুল, এটা হচ্ছে রাবার টাইপ, আমরা যেমন রাবার দিয়ে হাত দিয়ে ডলে মুছি এইভাবে মুছতে পারবেন আপনি যে কোনো ভিক্টর শেপকে। আরেকটা হচ্ছে সিজার টুল, সিজার টুলটা হচ্ছে আমরা যেভাবে কেচি দিয়ে কাপড় কাটি বা কাগজ কাটি ভাবে কাটতে পারবেন। আরেকটা হচ্ছে নাইফ টুল, যেটা আমরা টেনে কাটি, এভাবে হচ্ছে হাত নাড়িয়ে টেনে কাটি, এটা করতে পারবেন আর কি। তো যেহেতু আমাদের 3টা টুলে লাগবে এই জন্য আমরা এখানে এই ছোটো অ্যারোতে ক্লিক করে এটাকে এইভাবে আলাদা করে রাখছি। ওকে, ইরেজ টুলটা আমরা প্রথমে দেখব। ইরেজ টুল সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখবেন এখানে একটা গোল অপশন চলে আসছে। এটা কি? এটা হচ্ছে আপনার যে ইরেজটা করবেন এটা কতটুকু করে একটান ইরেজ হবে এটার সাইজটা, বা বলতে পারেন আপনি ইরেজ টুলের ব্রাশ সাইজটা। এখন এই সাইজটাকে আপনি বড় ছোটো করতে পারবেন হচ্ছে আপনার কিবোর্ডে পির ডান পাশে দেখবেন 2টা অ্যারো আছে। আপনি যদি হচ্ছে এই অ্যারো না, সরি এটাকে ব্রেকেট বলে, ব্রেকেট আছে। তো প্রথম যেটা এটাকে বলা হয় হচ্ছে ওপেন ব্রেকেট, আর সেকেন্ড যেটা এটাকে বলা হয় হচ্ছে ক্লোজ ব্রেকেট। তো আমরা যদি সেকেন্ডটা চাপি তাহলে এটা বড় হবে, আর যদি ওপেন চাপি তাহলে এটা ছোট হবে। তো আপনার যখন যেমন প্রয়োজন হবে আপনি এটাকে ছোট বড় করে ইউজ করতে পারবেন। এখন কিভাবে এটা কাটবে, আপনি হচ্ছে রাবার যেভাবে মুছেন ওইভাবে হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ওইভাবে টান দিবেন, তাহলে দেখবেন সবার মাঝখান থেকে আপনি যেখান দিয়ে এই ব্রাশটা নিয়ে যাবেন ওইভাবে কিন্তু সে মুছে ফেলবে সুন্দর করে। দেখেন আমাদের কিন্তু শেপগুলো কেমন ঢেউ খাওয়া শেপ হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে আলাদা করি তাহলে দেখেন কত সুন্দর একটা শেপ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, দেখেন এই যে এভাবে হচ্ছে আমরা ইউনিক শেপ এখান থেকেও ক্রিয়েট করতে পারবো। আমরা যদি একটা গোল শেপ আঁকি এখানে, আচ্ছা এখান থেকে আমরা ইরেজ টুলটা নিয়ে এভাবে যদি আমরা এভাবে ঢেউ দিয়ে দিই তাহলে দেখেন, আরেকবার দেই। আচ্ছা, আমাদের পেপসির লোগো আপনারা সবাই দেখেছেন। পেপসির লোগো দেখেন, পেপসির মতো একটা বড় কোম্পানির লোগো বানানো কত সিম্পল। আপনি শুধু মাঝখান দিয়ে একটা টেনে দিয়েছেন, পেপসির লোগো হয়ে গেছে। এখন শুধু কালার দিবেন, পেপসি লিখে দিবেন, বাস হয়ে গেল। ঠিক আছে, তো ইরেজ টুল দিয়ে আমরা ইরেজ করতে পারবো আর কি। এরপরে আমাদের আছে হচ্ছে সিজার টুল, মানে কেচি। এটা দিয়ে কীভাবে কাটবো, আপনি হচ্ছে ধরেন মাঝখান থেকে কেটে ফেলবেন সমান, তাহলে এক পাশে ক্লিক করবেন একটা, আর অপর পাশে গিয়ে আরেকটা হচ্ছে এভাবে ক্লিক করবেন, তাহলেই হবে। আমি যদি এখন এটাকে আলাদা করে দেখবো এটা 2 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে সিজার টুল আছে এটার কাটার সিস্টেম। আমরা যদি এই 2টা শেপকে একসাথে সিলেক্ট করার পর যদি শিফট চেপে এটাকে এভাবে রোটেট করি সমান করে, তাহলে দেখেন এটাও কিন্তু আরেকটা বড় কোম্পানির লোগো হয়ে গেছে, বার্গার কিং। ওইটা যদিও একটু ঘোরানো থাকে, মাঝখানে বার্গার কিং লেখা থাকে, কিন্তু দেখেন সিম্পল বার্গার হয়ে গেছে এটা আমাদের। ওকে, আমরা যদি এখন একটা চারকোনা শেপ দিয়ে এখানে এরকম করে, আচ্ছা চারকোনা শেপ দিয়ে এটাকে যদি একটু ছোট করে এভাবে 2 পাশ থেকে ছোট করে কর্নারকে রাউন্ড করতে চাই, কিভাবে করব, এই যে কর্নার উইজেট আছে এটা ধরে এভাবে টান দিলেই কর্নারটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু এক পার্টের বার্গার তৈরি হয়ে গেছে। ওকে, এরপরে এখানে আছে হচ্ছে নাইফ টুলটা আরও দারুণভাবে কাজ করে। দেখেন নাইফ টুল দিয়ে আপনি যদি কাটতে চান তাহলে এটা নিয়ে হচ্ছে আপনি শুধু এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা এইভাবে নিয়ে যাবেন, তাহলেই হচ্ছে যেখানে লাইনটা পড়বে ওইখানে কেটে যান। চাইলে এভাবে টান দিতে পারেন, নো প্রবলেম। আবার চাইলে আস্তে আস্তে ঢেউ খেলেও চাইলে এটা করতে পারেন। দেখেন ঢেউয়ের মতো হয়ে আসতেছে, এটা কিন্তু এরকম ঢেউয়ের মতো হয়েই কাটবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের যে 3টা ইরেজ টুল আছে বা কাটিং টুল আছে, এই 3টা। এরপরে আমরা যে টুলটা দেখব ওটা আরও সুন্দরভাবে কাজ করে। আমরা এখানে 2টা শেপ আঁকবো, এখানে একটা আঁকবো, এবং এটাকে আমরা যদি আরেকটা কপি করতে চাই, কিভাবে কপি করব, কপি করার জন্য তো চিরাচরিত প্রসেস যেটা আছে Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট, এটা আমরা করতেই পারবো। Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিলাম, পেস্ট হয়ে আরেকটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের ওল্ড প্রসেস যেটা আমরা আগে দেখে আসছি। এখানে আমরা চাইলে কিবোর্ড থেকে যদি অল্টার চাপি, আগে অল্টার চাপবো আমরা, এরপরে যদি এই শেপটাকে আপনি টান দেন তাহলে একটা কপি বের হবে, এরপর আপনি অল্টার ছেড়ে দিবেন।
ঠিক আছে, এইভাবেও চাইলে আপনি এইভাবে একটা শেপকে কপি করতে পারবেন। আচ্ছা, তো আমরা একটা শেপকে কি করব, এখন কপি করব, কপি করে একটু উপরে নিয়ে এভাবে রাখবো, একটু হালকা উপরে। আমরা যদি এখন আউটলাইন মোডে যাই, ভিউ থেকে আউটলাইন, তাহলে দেখতে পাবো যে এখানে এ একটা পার্ট, মাঝখানে এ একটা পার্ট, আর এই পাশে একটা পার্ট আছে। ঠিক আছে, তিনটা পার্ট বের হয়েছে দুইটা শেপের সমন্বয়। এখন আমরা কি করব, এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করলেও কিন্তু এই পার্টগুলো দেখতে পাবো, একটা নীল লাইন মাঝখানে আসতেছে। এখন আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে আমরা যদি শেপ টুলের নিচে 1 2 3 4 4 নাম্বার যে টুলটা আছে এই টুলটায় আসি, তাহলে এটার নাম দেখতে পাবো হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার মানে হচ্ছে সে ইউনিক শেপ তৈরি করে, সে শেপ বিল্ড করে। হ্যাঁ, তো এই টুলটা আপনি এখান থেকে নেন, নেওয়ার পরে আমরা চলেন এটাকে একটা কপি করে রাখি। পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার চাপবো, অল্টার চেপে এভাবে টান দিয়ে এটাকে আমরা কপি করে রাখবো। কপি করার পর এটাকে আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার নিব। শেপ বিল্ডার দুই ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে আপনার মাঝখানে যতগুলো আলাদা আলাদা পার্ট থাকবে, আপনি যদি কন্ট্রোল ওয়াই অথবা হচ্ছে ভিউ থেকে আউটলাইন মোডে যাই, তাহলে দেখেন এখানে কিন্তু তিনটা পার্ট। হ্যাঁ, তো এই যে আলাদা পার্টগুলো আছে এগুলোকে সে সংমিশ্রণ করে দিবে বা একটা বানিয়ে দিবে, মিলিয়ে দিবে সবগুলোকে। এটা হচ্ছে শেপ বিল্ডারের একটা কাজ। চলুন আমরা এই কাজটা এক্সাম্পলের সাথে দেখি। আচ্ছা, এটা করার জন্য কি করতে হবে, আপনার এটা হচ্ছে পার্ট, এই পার্ট থেকে আপনার মাউসটা টেনে এই পার্টে আনতে হবে, তাহলে এই দুটো মিলে যাবে। আবার যদি আপনি এই পর্যন্ত আনেন তাহলে এই তিনটাই মিলে যাবে। তো আমি এইভাবে টেনে দিচ্ছি, দেখেন আমার কিন্তু এখানে একটা সাদা কালো একটা লাইন দেখতে পাচ্ছি আমরা। তো এই লাইনটা টেনে আমি যদি 3 নাম্বার যে অংশটা আছে এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু এই তিনটা পার্ট একসাথে মিলে একটা হয়ে যাবে। এখন আমরা যদি আবারও যাই হচ্ছে আউটলাইন মোডে, তাহলে দেখব এখানে ঠিকই তিনটা রয়ে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু তিনটা মিলে একটা হয়ে গেছে। তো এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের একটা কাজ। শেপ বিল্ডার টুলের আমরা আরেকটা কাজ দেখব। এখন আমাদের কিন্তু এই তিনটা পার্ট দেখা গেল, তিনটা পার্ট কিন্তু আলাদা না, তিনটা পার্ট কিন্তু তিনটা পার্টের মূল হচ্ছে কি দুইটা পার্ট। তো আপনি যদি এই তিনটা পার্টকে আলাদা আলাদা করতে চান, তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে আগে যেমন আমরা টেনে দিয়েছিলাম একটা থেকে আরেকটা, এভাবে টানা যাবে না। আপনার জাস্ট অনলি হচ্ছে ক্লিক করতে হবে তিনটা পার্টে। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, ক্লিক করলেই হয়ে গেল। এখন আপনি এখান থেকে এভাবে আলাদা করেন, দেখেন এখানে একটা বের হয়েছে, এখানে একটা বের হয়েছে, মাঝখানে হচ্ছে এখানে একটা বের হয়েছে। ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা চাঁদের মতো কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের শেপটা। দুইটা শেপের সমন্বয়ে একটা চাঁদ এখান থেকে বের হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই ধরনের ইউনিক যে শেপ আছে এগুলো তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে এখন ফাইনালি আসে হচ্ছে আমরা কালারের কাছে। আমরা কিভাবে হচ্ছে কালারাইজ করতে পারি আমাদের শেপকে। এতক্ষণ তো আমরা যেগুলো এঁকেছিলাম এগুলো হচ্ছে শুধু কালো কালার ছিল। কালার দেওয়ার জন্য আমাদের মাল্টিপল ওয়ে আছে। আমি যদি একটা শেপকে সিলেক্ট করি, তাহলে এখানে আমরা দুইটা কালার দেখতে পাবো। আমি যদি একটু আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাই তাহলে মেবি ভালো হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে। এখানে দেখেন দুইটা কালার, একটা হচ্ছে উপরে এরকম ফুল বক্সের মতো, আর একটা হচ্ছে নিচে যেটা মাঝখানে খালি, এমনি বক্স কিন্তু মাঝখানে খালি। এটাকে উপরে যেটা দেখতে পাচ্ছেন ফুল বক্স, এটাকে বলা হয় হচ্ছে শেপের ফিল কালার। ফিল কালার কোনটা, আমরা মাঝখানে যে কালারটা দেখতে পাই, এটা যদি আমরা আনি এক্সাম্পলের জন্য, মাঝখানে যে কালারটা দেখতে পাচ্ছি আমরা এটাকে বলে ফিল কালার। আর নিচে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে বর্ডার বা স্ট্রোক কালার। স্ট্রোক কালার কোনটা, যেটা আমাদের বর্ডারে আসে ওটাকে বলি হচ্ছে আমরা স্ট্রোক কালার। ওকে, তো এখানে ফিল কালার আছে। আপনি ফিল কালার চেঞ্জ করবেন কিভাবে? ফিল কালার চেঞ্জ করার জন্য আপনার কাছে অনেকগুলো ওয়েই আছে। সর্বপ্রথম ওয়ের কথা বলি, এখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে আই ড্রপার। তো এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের দুইটা নিচে হয়ে ডান পাশে যে টুলটা আছে এটাকে বলা হয় আই ড্রপার টুল। আই ড্রপার টুল নিয়ে প্রথমত হচ্ছে আপনাকে যেটা আপনি কালার করবেন, যেই শেপটা বা যেই টেক্সটটা আপনি কালার করবেন ওইটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আই ড্রপার নিয়ে আপনি যেখানেই ক্লিক করবেন ওই জায়গা থেকে সেই কালারটা পিক করবে। ধরেন এটা হচ্ছে আমাদের ইমেজ, স্ক্রিনশট দিয়েছি আমরা। এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন সে লাল কালারটা পিক করে ফেলেছে। আমি যদি একটা ইমেজ ওপেন করি এখানে, তাহলে এটা বেটার এক্সাম্পল দেওয়া যাবে। ওকে, এই ইমেজটা ওপেন করি, এটাকে ওপেন করলাম। এখন ওপেন করার পরে আমি কি করব, এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমার এই যে ডকুমেন্টটা আছে এটাকে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এটাকে আমি ছোট করতে চাই, আর ছোট বড় করার জন্য কিন্তু আমরা এই বাউন্ডারি বক্স ব্যবহার করতে পারি। সব কিছুর ক্ষেত্রেই বাউন্ডারি বক্সটা থাকবে, কিন্তু এখানে একটা বিষয় আছে। আপনি যদি নর্মালি এটাকে টান দিয়ে ছোট বড় করেন তাহলে কিন্তু এরকম চ্যাপটা বা হচ্ছে এরকম
লম্বা এরকম চ্যাপটা হয়ে যেতে পারে। এই জন্য আমাদের যেটা করতে হবে, কিবোর্ড থেকে প্রথমে শিফট চাপতে হবে, এরপর এটাকে ছোট করতে হবে, তাহলে এটা প্রপার সুন্দরভাবে তার রেশিও মেনটেন রেখে ছোট হবে। ঠিক আছে, আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আই ড্রপার নিব, নিয়ে এখান থেকে আমরা যেই কালারের মধ্যেই ক্লিক করব ওই কালারটি কিন্তু সে তার নিজের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। এটাকে বলা হচ্ছে আই ড্রপার। ঠিক আছে, কালার সে পিক করতে পারে যে কোনো জায়গা থেকে, এটা ইমেজ হোক, এটা আরেকটা শেপ হোক, এভরিথিং। আচ্ছা, তো কালার দেওয়ার এটা সবচেয়ে সহজ প্রসেস, এভাবে আমরা সবচেয়ে বেশি কালার দিয়ে থাকি। এরপরও কালার দেওয়ার আরও কিছু প্রসেস আছে, এগুলো আমরা একটু দেখব। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি যদি উপরে চলে আসেন তাহলে একেবারে শুরুতে দেখবেন একটা বক্স আছে, বক্সের ডান পাশে একটা ছোট অ্যারো আছে। আপনি যদি এই অ্যারোতে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো কালার আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে যেই কালার নিতে চান ওই কালার উপরে শুধু জাস্ট একটা ক্লিক করেন, ওই কালারটা আপনি যেই শেপটা সিলেক্ট করে রেখেছেন ওই শেপের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। শেপটা কিন্তু মাস্ট বি সিলেক্টেড থাকতে হবে, সিলেক্ট থাকলেই বাউন্ডিং বক্স দেখা যাবে, নয়তো কিন্তু এই বাউন্ডিং বক্সটা দেখা যাবে না। ঠিক আছে, তো এটা খেয়াল করে আমাদের করতে হবে। তো আমরা দুইটা ওয়ে দেখলাম কালার অ্যাপ্লাই করার জন্য। আই ড্রপার দিয়ে আমরা যদি স্ট্রোক কালার পিক করতে চাই তাহলে এটা আমাদের জন্য একটু প্রসেসই হবে, এটা আমরা দেখব না। আমরা স্ট্রোক কালারের জন্য এইখানে অপশন আছে, এখান থেকে অ্যাপ্লাই করব। তো একে যে লাল যে মার্কটা দেখতে পাচ্ছেন, যে মাঝখানে লাল দাগ দেওয়া, এটার মানে হচ্ছে যে স্ট্রোকে কোনো কালার অ্যাপ্লাই করা নাই। আপনি যদি এখানে অ্যারোতে যান, গিয়ে যদি যে কোনো একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করে দেন, যেমন আমরা হচ্ছে রেড কালারটা অ্যাপ্লাই করে দিলাম, দেখেন আমাদের যেই শেপটা আছে শেপের মধ্যে কিন্তু একটা লাল কালারের স্ট্রোক চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে আমাদের শেপের মধ্যে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড স্ট্রোকের কালারটাও চেঞ্জ করতে চাইলে আমরা অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন স্ট্রোকটা কতটুকু মোটা চিকন হবে এটা আমরা কোন জায়গা থেকে নির্ধারণ করব? আপনি এই স্ট্রোকের বক্সের ডান পাশে দেখবেন একটা বক্স আছে, শেপটা সিলেক্ট থাকতে হবে অবশ্যই। এই বক্সের মধ্যে ডিফল্টভাবে 1 পিটি দেওয়া থাকবে। আপনি এই 1কে 2 করে দিলে এটা 2 পিটি হবে। যেমন আমি যদি হচ্ছে 2 করে দিই, 2 করে দিয়ে ইন্টার দিতে হবে। এখন দেখেন এখানে কিন্তু 2 পিটির একটা স্ট্রোক চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের শেপের মধ্যে কালার, ফিল কালার, স্ট্রোক ওয়েট বলা হয় কতটুকু মোটা চিকন হবে, এটাকে স্ট্রোক ওয়েট বলা হয়। এটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা এতটুকু টুল শিখবো। এই কয়টা টুল আপনারা ভালো করে প্র্যাকটিস করতে থাকেন, নিজের মতো করে শেপ আঁকেন, বিভিন্ন ইরেজ করেন, নিজেদের যেমন ভালো লাগে এগুলো সুন্দর করে প্র্যাকটিস করেন। আমি হচ্ছে আগামী ক্লাসে আপনাদেরকে প্রথম 10-15 মিনিটে বিভিন্ন জনকে জিজ্ঞেস করবো এই টুলের কাজ কীভাবে কাজ করে, এটা একটা মানে এক্সামের মতো থাকবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই রাখি। এখন আমরা হচ্ছে শুরু থেকে একটু সামারি টানি যে আমরা কী কী টুল শিখলাম। প্রথমে হচ্ছে আমরা সবগুলো শেপ টুল শিখে নিলাম। এখান থেকে একটা টুল আছে ফ্লেয়ার টুল, এটা আমরা পরে শিখব। এরপরে আমরা শিখলাম হচ্ছে টাইপ টুল কীভাবে লিখতে হয়, হেডিং টেক্সট, এরপর হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, এটা কীভাবে লিখতে হবে এটা শিখলাম। এরপরে সিলেকশন টুলের কী কী কাজ আছে, যেমন সিলেক্ট করা যায়, মুভ করা যায়, তারপর হচ্ছে রোটেট করা যায়, এই বিষয়গুলো হচ্ছে আমরা শিখলাম। এরপরে শিখলাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটার পাশেরটা। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সে নির্দিষ্ট করে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাস্টমাইজ করতে পারে এবং শেপে যে পাথ আছে বা লাইন আছে ওই লাইনকেও সে কাস্টমাইজ করতে পারে, এটা আমরা দেখলাম। এরপরে দেখলাম হচ্ছে লাইন টুল দিয়ে হচ্ছে আমরা লাইন আঁকতে পারি, যে এখানে লাইন দেখতে পাচ্ছেন। এরপরে শিখলাম হচ্ছে ইরেজ টুল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের শেপকে বিভিন্নভাবে কেটেছি, এই কাটিংটা করতে পারবো। ঠিক আছে, তো এরপরে এখানে আছে হচ্ছে আমাদের কি আর কি টুল দেখেছি আমরা, শেপ বিল্ডার টুল, তাই না? শেপ বিল্ডার টুল দিয়ে আমরা হচ্ছে কিভাবে কয়েকটা শেপের সংমিশ্রণ থেকে একটা ইউনিক শেপ বের করতে পারি, অথবা কয়েকটা শেপকে একসাথে মিলিয়ে দিতে পারি, এই বিষয়গুলো শিখেছি। আমরা 2টা শেপ দিয়ে প্র্যাকটিস করেছি, আপনি চাইলে এখানে 200 শেপ দিয়ে করতে পারেন। 200 শেপকে যদি আপনি একসাথে এভাবে রাখেন, রেখে যদি মাঝখান থেকে টেনে দেন তাহলে কিন্তু সবগুলো সংমিশ্রণ একসাথে হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে এটা করতে পারবো। ওকে, এরপর আমরা শিখেছি হচ্ছে আই ড্রপার টুল, কীভাবে আই ড্রপার দিয়ে কালার পিক করতে হয় এটা আমরা শিখেছি, এবং এখান থেকে এই যে কন্ট্রোল বার থেকে যে কালার পিক করা যায় এটা আমরা শিখেছি, এবং স্ট্রোক ওয়েটটা যে চেঞ্জ করা যায় এটা আমরা শিখেছি। এর পাশাপাশি শেপের মধ্যে শেপ তৈরি হয় হচ্ছে পাথ এবং অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে, এটা আমরা দেখেছি। এবং শেপটাকে আমরা যদি বড় ছোটো করতে চাই তাহলে এখানে একটা বাউন্ডিং বক্স থাকে, এটা আমরা দেখেছি। এবং কর্নার উইজেটের মাধ্যমে যে শেপকে রাউন্ড করা যায় এই বিষয়টা আমরা এখানে শিখেছি। তো এই হচ্ছে আজকে আমাদের টুল শেখার সামারি। এখন হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর পর্বের দিকে যাব। আপনাদের যে যার প্রশ্ন আছে এগুলো এখন করতে পারবেন।
নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি যে টুলগুলো ছিল এই টুলগুলো কভার করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এরপরের ক্লাসে আমরা শিখবো হচ্ছে প্যানেল, বিভিন্ন ইনফরমেটিভ প্যানেল থাকে, ওই প্যানেলগুলো আমরা হচ্ছে শিখবো। সেটিং থাকবে কিছু, যেমন হচ্ছে পেস্ট করার অনেক অপশন থাকে, ক্লিপিং মাস্ক করতে হয়, আর অনেক অপশন আছে যেগুলো আমাদের ডিজাইনের সরাসরি প্রয়োজন হবে। ওই বিষয়গুলো আমরা হচ্ছে শিখে নেব ইনশাল্লাহ আগামী 2টা ক্লাসে। এরপর থেকে প্রতিটা ক্লাসে হবে হচ্ছে আমাদের প্রজেক্ট ভিত্তিক, ঠিক আছে? তো আপনাদের প্রশ্ন থাকলে একজন করে হাত তুলতে হবে, আমি হচ্ছে নাম বললে আপনারা একজন করে প্রশ্ন করবেন। বাইজিদ রহমান ভাই, জি। ভাই আমি তো আপনাকে আগের দিন বলছিলাম কয়েকদিন যাবত মানে আমি ডিজাইন করতেছি, তো এখন গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটাই শিখতে হয়। আমি যদি চাই যে ইলাস্ট্রেটর দিয়ে আমি সব ধরনের ডিজাইন করবো, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা 90% পসিবল। কিছু ক্ষেত্রে গিয়ে হচ্ছে আপনি আটকে যাবেন। যেমন ধরেন এখানে ইরেজ টুল আছে, এই ইরেজ টুল কী করতে পারে, ভিক্টর বা শেপ কি ইরেজ করতে পারে। এখন যদি আপনার একটা পিকচার ইরেজ করতে হয়, ওটা ইলাস্ট্রেটর দিয়ে পসিবল হবে না, ওটার জন্য ফটোশপ লাগবে। এজন্য কিছু ডেডিকেটেড মানে টুল বা ডেডিকেটেড ওয়ার্ক প্রসেস আছে যেগুলো ফটোশপে একটু ভিন্ন। তবে আপনি যদি কাজ করতে চান, আপনার যদি এক্সপার্টাইজ থাকে, তাহলে আপনি 90 থেকে 95% কাজ যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারবেন। জি স্যার, তবে বুঝতে পেরেছি। যেটা বিষয় আর আসলে কি, এই যুগে যদি আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে সাস্টেন করতে চান, স্টেবল করতে চান, আপনাকে মাস্ট এই দুইটা সফটওয়্যার অন্তত শিখতেই হবে, এর বিকল্প নাই। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আরেকটা প্রশ্ন, জি আপনি যে আমাদের ফান্ডামেন্টাল ক্লাস শুরুতে বলেছিলেন যে ইন ডিজাইনার এটা দেখানো হবে লাইটরুম, ওইটা তো ওই দিন লিস্টে দেখলাম না, তাহলে ওটা কি ক্র্যাশ কোর্স কিভাবে হবে? আচ্ছা, এটা আমরা শেষের দিকে বোনাস 2টা ক্লাস রাখবো, ওই 2টা ক্লাসের মধ্যে কভার করবো ইনশাল্লাহ। ওটা আমাদের জি স্যার, আসলে সরাসরি ডিরেক্টলি হচ্ছে সিলেবাসের মধ্যে না, তবে আমরা সিলেবাসে ডিরেক্টলি ইনক্লুড করেছি হচ্ছে আফটার ইফেক্টটা। এটা আপনার হচ্ছে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী এটা আপনাদের ডিজাইন জার্নিতে বেশি অ্যাডভান্টেজ অ্যাড করবে ইনডিজাইন এবং লাইটরুমের তুলনায়। কারণ লাইটরুমের আপনি ফুল কাজটাই ফটোশপে করতে পারবেন, ঠিক আছে? আর ইনডিজাইনের ফুল কাজটা আপনি ইলাস্ট্রেটরে করতে পারবেন, তবে আফটার ইফেক্টের কাজটা আপনি এই কোনো সফটওয়্যার দিয়ে করতে পারবেন না। এজন্য হচ্ছে আমরা এটাকে ডিরেক্ট মডিউলে ইনক্লুড করেছি, এটা আমরা এক্সটার্নাল সময়ে হচ্ছে শিখে নেব। জি জি স্যার, বুঝতে পেরেছি। আফটার ইফেক্টস তো এখন অনেক বেশি ডিমান্ডিং। আমি তো এখন মোশন গ্রাফিক্সও ট্রাই করছি, বাট আমি ক্যাপকাট দিয়ে ফটোশপে করে ওটা ক্যাপকাটে নিয়ে ওটা মোশন করছি, আচ্ছা, তো ওকে। হয়েছে আমার। আস্তে আস্তে আগে যদি আচ্ছা থাকেন ইনশাল্লাহ ভালো হবে। জি, এরপরে স্যার, আপনারা আমি আসলে ইন ডিজাইনটা জিজ্ঞেস করলাম কারণ কি ইন ডিজাইনটা আমার একটু লাগতো, এই কারণে তাই জিজ্ঞেস করলাম এই কারণে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা অবশ্যই ক্রাশ কোর্সের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমি তো একেবারে ফ্রেশ, আমার মতো হয়তো আরো দু একজন থাকতে পারে বা নাও থাকতে পারে। ক্লাসটা আলহামদুলিল্লাহ খুব মনোযোগের সাথেই করতেছি, ভালো লাগছে। বাট আপনারা তো স্যার অনেক এক্সপার্ট, হ্যাঁ, তো যদি কথাটা আর একটু ধীরে বলতেন, হ্যাঁ, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো আর কি। মানে খুব দ্রুত হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার? জি জি, অবশ্যই, শুক্রিয়া। জি, জি স্যার। খেয়াল রাখবো ইনশাল্লাহ। জি, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে সারাদিন সাপোর্ট থাকে। হ্যাঁ, আপনাদের কাজ তো এখনও শুরু হয় নাই, যেগুলো জমা দিতে হবে। কাজ শুরু হয়ে গেলে তখন আমরা কাজ দেখতে পাবো, কিন্তু আগামীকাল থেকে শুরু করে অন টাইম সব সময় মিটের লিঙ্ক ওপেন করা থাকবে। আপনাদের যখনই সাপোর্ট লাগবে মিটে জয়েন করে কথা বলবেন, সালাম দিবেন, তাইলে হচ্ছে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। জি, হাত তুলেছেন। মুনতাহা আপু, কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি তো ইলাস্ট্রেটর 2020 ডাউনলোড করছি, কিন্তু এখানে অনেকগুলো টুল নাই, টুলগুলো অনেক কম দেখাচ্ছে। আপনার স্ক্রিনে যেরকম অনেকগুলো টুল হ্যাঁ দেখতেছি, হ্যাঁ, এখানে আচ্ছা কিছু আচ্ছা কিছু আচ্ছা, টুল মিসিং। আমি বুঝতে পেরেছি আপু, আমি এটা সলিউশন দিচ্ছি। সাধারণত টুল দুইটা ভার্সনে থাকে, একটা হচ্ছে বেসিক মোড আর একটা হচ্ছে অ্যাডভান্স মোড। তো আপনি যদি উইন্ডো মেনুতে যান, তাহলে এখানে টুল বার্স নামে একটা অপশন পেয়ে যাবেন। টুল বার্স, এখানে আসলে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। বেসিকে দেওয়া থাকলে দেখেন আমার এখানেও কিন্তু কোনো টুলই নাই, দেখছেন মাত্র কয়টা টুল। আমি যখনই এখান থেকে এটাকে অ্যাডভান্স করে নিব, তখনই দেখেন আমার কিন্তু সবগুলো টুল বের হয়ে চলে আসছে। জি। জি, আর কোনো প্রশ্ন আছে আমাদের? আর আরেকবার একটু দেখানো যাবে উইন্ডোজটা কোন জায়গা থেকে ওপেন করব? আচ্ছা, এই যে এখান থেকে উইন্ডো প্যানেল, হ্যাঁ, উইন্ডো প্যানেলে যাব আমরা, উইন্ডো মেনুতে, এখান থেকে
টুলবার্স নামে একটা অপশন পেয়ে যাবো আমরা। টুলবার্সে গেলে দুইটা অপশন পাবো, একটা বেসিক একটা অ্যাডভান্স। বেসিকে টিক করা থাকবে, আপনি ওই টিকটা অ্যাডভান্সে করে দিবেন, তাইলেই হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আপনারা কিন্তু প্র্যাকটিসটা ভালো করে করবেন, হ্যাঁ। এই টুলগুলো অত ডিপলি আসলে আমাদের শেখার প্রয়োজন হয় না, যতটুকু শেখার প্রয়োজন হয় ওইভাবেই হচ্ছে আমরা ক্লাসে দেখার চেষ্টা করলাম। এইভাবে আপনারা এতটুকু প্র্যাকটিস যদি প্রত্যেকটা টুলকে করতে পারেন, প্রত্যেকটা টুলের ক্ষেত্রে, তাহলে আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই কখনো আটকাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।